যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে বর্তমান তুরস্কের অন্তর্ভুক্ত লিডিয়ার রাজা কোরোশাস প্রথমবারের মতো স্বর্ণকে মুদ্রা হিসেবে ব্যবহার শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি এবং বহুল ব্যবহৃত ধাতু হিসেবে জায়গা করে আছে হলুদ বর্ণের এই ধাতুটি। একদিকে দিন দিন বাজারে স্বর্ণের দামও হয়ে উঠেছে আকাশচুম্বী, কিন্তু প্রশ্ন হচ্ছে সোনালি রঙা এই উজ্জ্বল ধাতুটির দাম কেন এত বেশি? কেন আমাদের কাছে সোনার এত আবেদন? আসলে স্বর্ণ ধাতুটির মধ্যেই রয়েছে এমন কিছু বস্তুর সংমিশ্রণ যা এটিকে বিরল বৈশিষ্ট্য এবং মুদ্রা হিসেবেও ব্যবহারযোগ্যতা দিয়েছে। মাটির নিচে যে সকল খনিজ সম্পদ পাওয়া যায় তার সহজলভ্যতা ও আহরণের হিসেবেও স্বর্ণ অত্যন্ত বিরল, তাই প্রতি বছর খুব কম স্বর্ণই উত্তোলন করা সম্ভব হয়। তাছাড়া স্বর্ণ একটি অবিক্রিয়াশীল পদার্থ এবং এটি রূপা বা লোহার মতো কালচে হয়ে যায় না, তাই সময়ের সাথে সাথে গোল্ড কয়েনের ওজন কমে না কিংবা বাড়ে না। অ্যালুমিনিয়াম, রূপা, প্লাটিনামের মতো ধাতুগুলো দেখতে প্রায় একই রকম হলেও সোনা হলুদ ও উজ্জ্বল রঙের হওয়ায় এটি দেখার সাথে সাথেই চেনা যায়। স্বর্ণের আকর্ষণীয় জৌলুসের কারণেও এটি গয়না বানানোর আদর্শ উপকরণ হিসেবে সকলের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যেখানে অন্যান্য ধাতু সহজেই প্রকৃতিতে পাওয়া যায় এবং নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেখানে একদিকে স্বর্ণ দুষ্প্রাপ্য এবং অন্যদিকে এটি টিকে থাকার ক্ষমতা সর্বোচ্চ। কয়েক বছর যেখানে লোহায় মরিচা ধরে, তামা পুরনো হয়ে যায়, সেখানে হাজার হাজার বছর ধরে স্বর্ণ কোনো রকম ক্ষয়প্রাপ্ত না হয়ে টিকে থাকতে সক্ষম। বর্তমান পৃথিবীতে সাধারণ মানুষের কাছে স্বর্ণ হয়তো গহনার কাঁচামাল, খেলাধুলায় গোল্ড মেডেল কিংবা স্বর্ণের ট্রফি সর্বোচ্চ সম্মানের প্রতীক, কিন্তু স্বর্ণ শুধু সাজসজ্জা কিংবা সম্মানের প্রতীক নয়। প্রতিটি দেশের অর্থনীতির সঙ্গে স্বর্ণের যোগসাজশ আরও নিবিড় এবং গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের পর দীর্ঘ একটি সময় স্বর্ণের মজুদের উপর ভিত্তি করে ডলারের বিপরীতে একটি দেশের মুদ্রার মান ঠিক করা হতো। বর্তমানে স্বর্ণের মজুদের উপর মুদ্রার মান ঠিক করা না হলেও একটি দেশের স্বর্ণ আমদানি এবং রপ্তানির উপর ভিত্তি করে সেই দেশের অর্থনৈতিক সক্ষমতা নির্ধারণ করা হয়। মানুষের আগ্রহ এবং দেশের অর্থনীতির সাথে স্বর্ণের সম্পর্কের ফলে স্বর্ণ একটি মূল্যবান ধাতুতে পরিণত হয়েছে।